এবার মোদী সরকারের বড় ভরসা বিহারের জেডিইউ এবং অন্ধ্রের টিডিপি। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে সেই বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য ঢালাও বরাদ্দ ঘোষণা করা হলো। একের পর এক প্রকল্প। বিরোধীরা কটাক্ষ করে বলছে এই বাজেট দুই শরিকের মন জয়ের জন্য, যাতে কেন্দ্রে মোদী সরকারকে টিকিয়ে রাখা যায়। বিজেপি অবশ্য এই তত্ত্ব উড়িয়ে দিয়েছে। একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে। দেশের জনগণের স্বার্থে বাজেট নাকি শরিক রাজ্যে ঢালাও প্রকল্প দিয়ে কেন্দ্রের সরকার বাঁচানোর বাজেট? নির্মলা সীতারামনের সপ্তম বাজেট পেশের পর থেকে এ নিয়ে জোর তরজা। शुभेंदु अधिकारी 4 दिन आगे जो কথাটা বলেছিল जो हमारे साथ हम उनके साथ প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে অন্য রাজ্যকে দিক আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়। বাংলার মানুষ আবার জবাব প্রদেশ নতুন রাজ্য তৈরি হয়েছে, ডিভিশনের পর বিহার। এটা তো স্বাভাবিকভাবে এই রাজ্যগুলোর অনেকদিন ধরে ডিমান্ড ছিল, সেই ডিমান্ডগুলোকে দেওয়া হয়েছে। আর পূর্বক্ষেত্রে যখন উন্নতি হবে তো স্বাভাবিকভাবে তার আশেপাশের রাজ্যেও তার প্রভাব পড়তে বাধ্য। আমাদের যে করিডোরটা অমৃতসর থেকে যে কলকাতার করিডোর, সেই করিডোরে যদি গয়ার উন্নতি হয় তো তার লাভ তো কলকাতা পাবে। তো স্বাভাবিকভাবে সেই ইন্ডাস্ট্রিয়াল জোনে নতুন ইন্ডাস্ট্রি আসবে, বাংলার যুব সমাজের হাতে ইন্ডাস্ট্রি আসবে। এবার কেন্দ্রের বিজেপি সরকার শরিক নির্ভর। মোদির ভরসা 2 এন ফর নাইডু, এন ফর নীতিশ। তাই কি চন্দ্রবাবু নীতিশের রাজ্যের জন্য এত প্রকল্প ঘোষণা? I think this budget should be called Pradhan Mantri Sarkar Bachao Yojana, because they have realized that this government, if it has to be saved for the next 5 years, they would need their alliance partners, and these alliance partners need to be kept happy. এনডিএর সরকারের কাছে এবার অতি গুরুত্বপূর্ণ জেডিইউ এবং টিডিপির সমর্থন, কারণ এই দুই দলের হাতে আছে সংখ্যা। নীতিশ কুমারের জেডিইউ এর আসন সংখ্যা 12 আর চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির ঝুলিতে 16। সব মিলিয়ে এনডিএর এবার আসন সংখ্যা 292। অর্থাৎ নীতিশ ও নাইডুর দুদল সরে গেলে সেটা কমে হবে 264, যা ম্যাজিক ফিগার 272-এর কম। বিরোধীদের দাবি এই কারণেই চন্দ্রবাবুর রাজ্য অন্ধ্র এবং নীতিশের রাজ্য বিহারের জন্য ঢালাও ঘোষণা করল মোদী সরকার। অনেক অবিজেপি রাজ্যেরই বক্তব্য, বিহার অন্ধ্রপ্রদেশ প্রকল্প পাচ্ছে ভালো কথা, কিন্তু বাকিরা কি দোষ করলো? বাজেটের বাংলাকে বঞ্চনার অভিযোগে এদিন রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা। अरे ये तो कुर्सी बजा बजट है नीतीश कुमार और आंध्र प्रदेश का। उनको सेव करने के लिए, उनको पास में रखने के लिए इसका बजट है। ये इंडिया का बजट नहीं है, देश के लिए बजट नहीं है। बंगाल को तो कुछ ही नहीं दिया है, बंगाली को वो लोग देखने नहीं सकता है। अब मान लीजिए सरकार बचानी है तो अच्छी बात है कि बिहार को, आंध्र प्रदेश को कुछ विशेष पैकेज या विशेष योजनाओं से जोड़ा गया है, लेकिन उत्तर प्रदेश जैसा प्रदेश जो प्रधानमंत्री देता है, क्या वहाँ के किसान के लिए कुछ बड़े फैसले हैं? क्या प्रधानमंत्री आवास योजना सिर्फ बिहार और आंध्र में बनने वाला है? देश की सभी राज्यों में बनने वाला है। मुद्रा लोन के लाभार्थी क्या चंद राज्यों में होंगे या देश भर में होंगे? विपक्ष एक नकारात्मक मानसिकता से गुजर रहा है। विशेष करके कांग्रेस पार्टी लगातार तीसरी बार फेल हुई है। इसकी हताशा उनको सब चीज में दिखता है। নিউজ 18 বাংলা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কি এবার কমবে? ওষুধের দাম কি কমবে? ইনকাম ট্যাক্সে কি বাড়তি ছাড় মিলবে? কি বলা হলো মোদী সরকারের বাজেটে? এবারের বাজেটে কি পেল মাস মাইনের মধ্যবিত্ত? দেখুন। I propose to fully exempt 3 more medicines from customs. আমরা মিডল ক্লাস মানুষদের তো বেশি প্রবলেম হয়ে যায়। বিহারে দাম বাড়ছে, আমাদের পক্ষে মধ্যবিত্তদের পক্ষে খুবই চালানো অসুবিধা হয়ে যাচ্ছে। বড় বড় এদের ভাষণ আছে, বুলি আছে, কাজের কাজ কিছুই নেই। মাস মাইনের মধ্যবিত্ত, কাঁধে একের পর এক বোঝা, মূল্যবৃদ্ধিতে হাঁসফাঁস, ওষুধেরও চড়া দাম, এর উপরে ইনকাম ট্যাক্স। অনেকে আশা করেছিলেন এবার শরিক নির্ভর মোদী সরকারের বাজেটে হয়তো কিছু সুরাহা মিলবে, কিন্তু তা আর কোথায় হলো?
মূল্যবৃদ্ধি মোকাবিলায় বাজেটে কিছুই বলা হলো না। নির্মলা সীতারামনের দাবি, দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণেই রয়েছে। পাবলিকও তাই মনে করেন? মূল্যবৃদ্ধি কি নিয়ন্ত্রণে? আজকের ডেটে যেভাবে জিনিসের দাম ক্রমশ বেড়ে যাচ্ছে সেইভাবে তো কারো আর্নিং অপরচুনিটি নেই। ক্রমাগতই কঠিন হয়ে যাচ্ছে, কারণ দ্রব্যমূল্য জিনিস বেড়ে এমন একটা জায়গায় চলে গেছে সাধারণ মানুষের পক্ষে সেটা কেনা বা দৈনন্দিন যে প্রয়োজনের জিনিসপত্র সেগুলো কেনাটা খুব কঠিন কাজ হয়ে যাচ্ছে। সেই অর্থে মার্কেটে দারুণ কিছু কমার কোনো চান্স নেই। মধ্যবিত্ত কিছুটা আশাহতই বলা যেতে পারে। এবারের বাজেটে ক্যান্সারের 3টি ওষুধের ওপর থেকে আমদানি শুল্ক তুলে দিয়েছে মোদী সরকার। অনেকেই বলছেন এটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত, কিন্তু সুগার, প্রেসারের ওষুধ সহ যেসব মেডিসিন প্রতিদিন ঘরে ঘরে লাগে সেসবের দাম তো দিন দিন বাড়ছে। যাদের বাজেট বাড়ার তাদের বেড়ে যাচ্ছে, আমাদের সাধারণ মানুষের কিছু হবে না। মেডিসিনের মূল্য বৃদ্ধিটা অনেক বেশি হওয়ার কারণে আমাদের পারচেজ করতে অনেকটাই অসুবিধা। অনেক সময় হচ্ছে আমাদেরকে মাসের পর মাস ওয়েট করতে হচ্ছে, যেহেতু মানি প্রবলেম, আমরা পারচেজ করতে পারছি না, কিনতে পারছি না। মেডিসিনের দাম যদি না কমে তাহলে আর এই বাজেট দেখায় কি হবে? মেডিসিন কি কম লাগে? বিশেষ করে যারা সিনিয়র আছে তাদের তো আরও মেডিসিনের দরকার। 50% খাওয়া খরচ আর 50% মেডিসিন খরচ। বাজেটের জটিল কুটিল বিষয় বেতনভোগী সাধারণ মানুষ অত বোঝেন না। তারা সবার আগে দেখেন এবার কি ট্যাক্সে ছাড় মিলল। ঘন্টা দেড়েকের বাজেট শোনার পর এ নিয়ে অনেকেই হতাশ। মধ্যবিত্তর ঘাড়ে আরো চাপ বাড়লো। বিগত বছরগুলিতে উনি যে বাজেট পেশ করেছেন এটা সেই ধারাকেই বজায় রেখে খালি একটু এদিক ওদিক করে দেওয়া হয়েছে। মাত্র 25,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়েছে। এমন কিছু লাভবান আমরা হতে পারবো না। মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত মানুষের কোনো উপকারে আসবে না। আমরা তো আশা করেছিলাম অন্ততপক্ষে 8 লাখ পর্যন্ত ট্যাক্স নীল করা হবে। একটা কারিশমা বাজেট বলতে পারেন। এখানে কোন রকম মধ্যবিত্তদের উপকার তো হয়নি, বরঞ্চ দেখতে গেলে অপকারী হয়েছে। নরেন্দ্র মোদীর অবশ্য দাবি, এবারের বাজেট সমাজের সমস্ত শ্রেণীর কথা মাথায় রেখে করা হয়েছে। ये बजट समाज के हर वर्ग को शक्ति देने वाला बजट है। ये देश के गांव, गरीब किसान को समृद्धि की राह पर ले जाने वाला बजट। নিউজ 18 বাংলা। নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। নজরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। শুরুতে নজর রাখতেই হচ্ছে প্রতিদিন ভাত রুটি সবজির ব্যবস্থা করতে জেরবার মোদী সরকারের বাজেটে তিমিরেই আম আদমি। কংগ্রেসের প্রশ্ন, মূল্যবৃদ্ধি মোকাবিলা কিভাবে তা নিয়ে কেন একটা কথাও বলা হলো না। পাল্টা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণেই রয়েছে। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট। সাধারণ বাজেটে সাধারণের নজরে থাকে জিনিসপত্রের দাম বাড়া কমায়। সবাই চান নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমুক, নাগালের মধ্যে থাকুক চাল, ডাল, সবজি। কিন্তু এবারের বাজেটে এই নিয়ে কোনো দিশাই মিলল না। The deflators assumed by the government have been severely criticized by several knowledgeable economists, and nothing in the budget speech gives us the confidence that the government will seriously tackle the issue of inflation. India's inflation continues to be low, stable, and moving towards the 4% target. মঙ্গলবারের বাজেটে কৃষি ক্ষেত্রে 1.52 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাজারে সবজির যোগান বজায় রাখতে নতুন উদ্যোগের কথা বলেছেন অর্থমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন ফসল চাষ করা হবে বলেও ঘোষণা করা হয়েছে। এখানেই অনেকের প্রশ্ন, সারের দাম নিয়ে তো বাজেটে কিছুই বলা হলো না। চাষের খরচ কি কমবে? চাষের খরচ যদি বাড়তেই থাকে তাহলে কৃষকদের দুর্দশা ঘুচবে কিভাবে? বাজেটে যা শুনলাম তাতে তো চাষিদের জন্য কোনো চিন্তাধারাই নেই। আশা করেছিলাম যে আমাদের জন্য কোনো ভর্তুকি দেবে, সার বা চাপান বা কীটনাশক কোনো কিছু দিতে আমরা ফেসিলিটি পাচ্ছি না। অথচ ফসলের ঠিকমতো দামও আমরা পাই না, তাহলে আমরা তো চারিদিকে মরে যাচ্ছি। চাষের কৃষি যে যন্ত্রপাতি কিছু দাম কমবে, কিন্তু কোনোটাই তো সেরকম কিছু আশা পাওয়া যায়নি। কিছু সুরা হয় বাজেটে, তো সেরকম কিছু দেখলাম না। সারের দাম বাড়লে ফসলেরও দাম বাড়বে, এতে গরিব মধ্যবিত্তের পকেটে চাপও বাড়বে। 2047-এ বিকশিত ভারত হবে, কিন্তু তার আগে 2025, 26, 27, 28 তো আমাকে বেঁচে থাকতে হবে। এই জীবন যুদ্ধের যে সংগ্রাম, সেই সংগ্রামটাতে যাতে মানুষ জয়ী হতে পারেন, তার জন্য সরকারের একটা শর্ট টার্ম চিন্তা ভাবনারও কিন্তু দরকার আছে।
গ্রামোন্নয়নে 2.66 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে বাজেটে, কিন্তু গ্রামে গরিবদের আয়ের অন্যতম বড় ভরসা 100 দিনের কাজ। বাজেটে এই 100 দিনের কাজে বরাদ্দ 60,000 কোটি থেকে বেড়ে হয়েছে 86,000 কোটি, কিন্তু অনেক দিন ধরে এই প্রকল্পে বাংলার জন্য কোনো বরাদ্দই করা হচ্ছে না। এই বাজেটটা এক কথায় এটা জনগণের বাজেট না, কেন্দ্রীয় সরকারের একতরফা একটা আমাদের প্রতি বঞ্চনা। গ্রাম ছেড়ে আমাদের বাইরে যেতে হবে, তাই এই বাজেট আমাদের মনোপুত হয়নি। কাজ সম্বন্ধে কোনো যে কিছু 100 দিনের কাজ হবে কি না হবে, আর ওই সম্বন্ধে আমাদের সংসার চলে। আর চাষবাসের যা অবস্থা এখন, মাঠঘাটে কাজকর্ম নাই, রাজমিস্ত্রির কাজ তো এখানে সেরকমই নাই। 100 দিনের কাজ হলেও ভালো হতো। নিউজ 18 বাংলা।